আজ আমার ছেলে মিরাজের সাথে আমি বিয়ে করেছি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। আমি আমার নিজের ছেলেকে বিয়ে করেছি। কিভাবে এমন অভাবনীয় ঘটনা ঘটল আমার জীবনে? সবকিছু শুরু হয় গত বছরের শেষে। মিরাজের পিতা অর্থাৎ আমার স্বামী বিদেশে দ্বিতীয় বিয়ে করার পর আমাদের ছেড়ে চলে যান। আমি তখন ৪৩, মিরাজ ২৫। আমরা দুজন একা থাকতাম বাড়িতে। একদিন মিরাজ আমার সামনে বসে বলল, আম্মু, তোমার সাথে কিছু কথা আছে গু। আমি ব্যস্ত ছিলাম রান্না। কি রে? আম্মু, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি পেঁয়াজ কাটা বন্ধ করে ওর দিকে ফিরে তাকালাম। কি বললি তুই? আমি তোমাকে বিয়ে করতে চাই, আম্মু। আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে, কিন্তু আমি আর লুকাতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি, একজন নারী হিসেবে। আমি ছুরিটা টেবিলে রেখে ওর দিকে তাকালাম। উত্তাপে আমার মুখ লাল হয়ে গেল। এসব কি বলছিস তুই? মাছেলে কি কখনো এভাবে থাকে? আমরা বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে যাব, আম্মু। আমার কাছে ভালো টাকা আছে। আমরা সেখানে নতুন জীবন শুরু করব। তুমি আমার স্ত্রী হবে, মা নয়। আমি থতমত খেয়ে গেলাম। মিরাজ উঠে এলো আমার কাছে। আম্মু, আমি তোমাকে ৫ বছর ধরে এভাবে দেখছি। তোমার সৌন্দর্য, তোমার কণ্ঠস্বর, তোমার হাসি, সবকিছু আমাকে পাগল করে দেয়। আমি জানি আব্বু কত বড় ভুল করেছে তোমাকে ছেড়ে। আমি তোমাকে কখনো একা ছাড়ব না গি। সে আমার হাত ধরল, আমি ওর দিকে তাকালাম। আমার ছেলের চোখে এক ধরনের অদ্ভুত আবেদন দেখতে পেলাম। আমি কি পাগল হয়ে যাচ্ছি, নাকি আমার ভিতরেও কিছু একটা নড়ে উঠছে? আমি ওর হাত ছটকা দিয়ে ছাড়িয়ে নিলাম। মিরাজ, তুই কি পাগল হয়ে গেছিস? তুই আমার ছেলে, আমার সন্তান। এসব অশ্লীল কথা ভাবতেও আমার লজ্জা করছে গি। আম্মু, সেটাই তো আসল কথা। মিরাজ একটু পিছু হটল। আমি তোমার ছেলে নই গি। আমি হতবাক হয়ে গেলাম। কি বলছিস তুই? আম্মু, আমি জানি এটা শুনে তুমি অবাক হবে। কিন্তু আমি তোমার রক্তের সন্তান নই। আমি আসলে তোমার স্বামীর প্রথম বিবাহের সন্তান গু। আমার মাথাটা ঘুরতে শুরু করল। সব যেন একটা ভুল স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমি একটা চেয়ারে বসে পড়লাম। কি বলছিস তুই? আমি তো তোকে নিজের গর্ভে ধারণ করেছি, জন্ম দিয়েছি। মিরাজ আমার দিকে একটা লম্বা চিঠি এগিয়ে দিল। এই চিঠিটা আব্বু তোমাকে দেওয়ার কথা ছিল যদি তোমরা কখনো আলাদা হয়ে যাও। তিনি সেটা করেননি, আমাকে দিয়ে গেছেন। আমি অনেক দিন ধরে এটা লুকিয়ে রেখেছিলাম, কিন্তু এখন সময় হয়েছে সত্যটা জানার গু। আমি কাপা হাতে চিঠিটা নিলাম। সেখানে স্পষ্ট লেখা ছিল একটি অবিশ্বাস্য সত্য, আমি কখনো মিরাজকে জন্ম দেইনি। আমি মিরাজের জন্মের সময় গুরুতর অসুস্থ ছিলাম, এবং মিরাজের আসল মা, আমার স্বামীর প্রথম স্ত্রী, মারা গিয়েছিলেন জটিল প্রসবের সময়। আমার স্বামী সব লুকিয়ে রেখেছিলেন আমার থেকে, এমনকি ডাক্তারদের সাথে ষড়যন্ত্র করে আমাকে বিশ্বাস করিয়েছিলেন যে আমি মিরাজকে জন্ম দিয়েছি। কিন্তু কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি অবিশ্বাসে ফিসফিস করলাম। আমার স্মৃতি, আমার শরীরের চিহ্ন, সেগুলো সব বানোয়াট, আম্মু। আমার জন্মের সময় তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই সময় তোমার কিছু দিন স্মৃতিভ্রম ছিল, আর আব্বু সেই সুযোগে তোমাকে বিশ্বাস করিয়েছিলেন যে তুমিই আমার জন্ম দিয়েছ। আমার সামনে দুনিয়াটা ঘুরতে লাগল। সত্য এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে? আম্মু, আমি জানি এটা ভীষণ শক তোমার জন্য। কিন্তু একটা কথা মনে রেখো, আমি তোমাকে চিরদিন মা হিসেবেই দেখেছি, ভালোবেসেছি। কিন্তু এখন যখন জানলাম যে আমরা রক্তে সম্পর্কিত নই, তখন আমার মনে হল হয়তো আমি তার কথা শুনতে পারছিলাম না। আমার কানে শুধু গুনগুন শব্দ ভাসছিল। আমার জীবনের ২৪টা বছর, সবটাই মিথ্যার উপর দাঁড়িয়েছিল। আমার সন্তান, যাকে আমি এতদিন আমার ভেবে এসেছি, সে আসলে আমার নয়। আমি একটু একা থাকতে চাই। আমি উঠে দাঁড়ালাম। আমাকে সময় দে মিরাজগু। আমি ঘর থেকে বেরিয়ে ছাদে চলে গেলাম। আমার মন বিক্ষুব্ধ। একদিকে আমার মাতৃত্বের সম্পর্ক, অন্যদিকে এক অজানা ভবিষ্যৎ। আমি কি মিরাজকে আর ছেলে হিসেবে দেখতে পারব? আমি কি তাকে অন্য দৃষ্টিতে দেখার কথা ভাবতে পারব? এটা কি অনৈতিক? সারাটা রাত ছাদে দাঁড়িয়ে কাটিয়ে দিলাম। সকাল হতেই আমি সিদ্ধান্ত নিলাম, আমি আমার স্বামীর কাছে সত্যটা জানতে চাইব। তার ফোন নম্বর ডায়াল করলাম, কিন্তু কানেক্ট হচ্ছিল না। অবশেষে তার অফিসে ফোন করলাম। হ্যালো, আমি মিরাজের মা বলছি। আনোয়ার সাহেবের সাথে কথা বলতে চাই।
ওপাশ থেকে একটা বিপদগ্রস্ত কণ্ঠস্বর ভেসে এল। আনোয়ার সাহেব, আপনি জানেন না? তিনি তো গত মাসে একটা প্লেন ক্র্যাশে মারা গেছেন গু। আমার হাত থেকে ফোন পড়ে গেল। এখন আসল সত্য জানার একমাত্র উপায় হারিয়ে গেল। আমার কিভাবে বিশ্বাস করা উচিত যে মিরাজ সত্যি বলছে? চিঠিটা হয়তো জাল হতে পারে। আমি সিদ্ধান্ত নিলাম আমাদের পুরনো বাড়ির বেসমেন্টে লুকানো পুরানো দলিলপত্র খুঁজব। আমরা বছর খানেক আগে বাড়ি পরিবর্তন করেছিলাম, কিন্তু পুরানো বাড়িটা এখনও আমাদের। সেটা কেউ ভাড়া নেয়নি। মিরাজকে কিছু না বলে আমি পুরানো বাড়িতে চলে গেলাম। বেসমেন্ট খুঁজতে খুঁজতে আমি একটা বাক্স পেলাম, যেটা আমার স্বামী সবসময় লক করে রাখত। সৌভাগ্যবশত চাবিটা সেখানেই ছিল, এক জায়গা লুকিয়ে। বাক্স খুলতেই আমি হতবাক হয়ে গেলাম। সেখানে অনেক ছবি ছিল, একটি মহিলার ছবি যাকে আমি কখনো দেখিনি। সাথে ছিল হাসপাতালের কিছু কাগজপত্র। তারই মধ্যে একটা জন্ম সার্টিফিকেট, যেখানে মিরাজের মায়ের নাম নূরজাহান লেখা, আমার নাম নয়। আমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সত্যটা এত ভয়ঙ্কর ছিল যে আমি বাক্সটা ছুঁড়ে ফেলে দিলাম। তখনই বাক্সের তলা থেকে আরও একটা চিঠি পড়ল। এই চিঠিটা আমার স্বামীর হাতের লেখা, কিন্তু এটা আরও আশ্চর্যজনক। চিঠিতে লেখা ছিল যে মিরাজ আসলে আমার স্বামীর ছেলেই নয়। নূরজাহান, যিনি আসলে আমার স্বামীর প্রথম স্ত্রী ছিলেন না, একজন কলেজের বন্ধু ছিলেন, তিনি একটি সম্পর্কের পর গর্ভবতী হন। আমার স্বামী সেই সময় আমাকে বিয়ে করেছিলেন, আর নূরজাহানের সাথে সম্পর্কও চালিয়ে যাচ্ছিলেন। যখন নূরজাহানের সন্তানের জন্ম হয়, তখন আমি এক দুর্ঘটনায় গুরুতর আহত হই এবং আমার গর্ভপাত হয়। আমার স্বামী সেই সুযোগে নূরজাহানের সন্তানকে আমার কাছে নিয়ে আসেন এবং আমাকে বিশ্বাস করান যে সেটি আমারই সন্তান। চিঠির শেষে আমার স্বামী লিখেছেন, এই সত্য যেন কখনো মিরাজ জানতে না পারে। এতে সে ভেঙে পড়বে গু। আমি হতবাক হয়ে বসে রইলাম। মিরাজকে কি এই সত্য বলা উচিত? এতে সে ভেঙে পড়বে না? তার কাছে তো আমিই তার মা, চিরকাল। আমি বাড়ি ফিরে আসলাম। মিরাজ উদ্বিগ্ন হয়ে আমার জন্য অপেক্ষা করছিল। আম্মু, তুমি কোথায় ছিলে? আমি ভীষণ চিন্তিত হয়ে গিয়েছিলাম গু। আমি তার দিকে তাকালাম। তার চোখে উদ্বেগ ও ভালোবাসা। এখনও সে আমাকে আম্মু বলে ডাকছে, যদিও সে জানে যে আমি তার রক্তের মা নই। মিরাজ, আমার তোর সাথে কথা বলতে হবে। আমরা বসলাম। আমি তাকে সব বললাম, সত্যটা যেমন ছিল তেমন। যে সে শুধু আমার রক্তের সন্তান নয় তাই নয়, সে আমার স্বামীরও সন্তান নয়। মিরাজের চোখে অবিশ্বাস ফুটে উঠল। আমি কার সন্তান তাহলে? আমার পরিচয় কি? তুই আমারই সন্তান মিরাজ। রক্ত দিয়ে নয়, ভালোবাসা দিয়ে। আমি তোকে মানুষ করেছি, তোকে বড় করেছি। তুই আমারই। তার চোখে জল এসে গেল। আমারও। আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরলাম। এবার নতুন করে, আম্মু, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু অন্য কোনো দৃষ্টিতে নয়। আমি পাগলের মতো কথা বলেছিলাম। আমি ভেবেছিলাম যদি আমরা আসলে রক্তের সম্পর্কে না থাকি, তাহলে হয়তো। কিন্তু এটা ভুল। তুমি আমার মা, চিরকাল আমার মা থাকবে গি। আমি তার মাথায় হাত বুলাতে লাগলাম। আমি তোকে এখনও ভালোবাসি মিরাজ। তুই আমার ছেলে, আমার সবচেয়ে বড় সম্পদ। মিরাজ তার অশ্রু মুছল। কিন্তু আম্মু, আমার আসল পরিচয় কি? আমার আসল বাবা মা কারা? আমি তোর মা মিরাজ। আর তোর আসল বাবার কথা জানতে হলে আমাদের অনুসন্ধান করতে হবে। এখন খুব কম তথ্যই আমরা জানি গি। আমরা সিদ্ধান্ত নিলাম যে নূরজাহানের সম্পর্কে যত বেশি সম্ভব তথ্য সংগ্রহ করব। মিরাজের জন্ম সার্টিফিকেট থেকে আমরা কিছু তথ্য পেলাম। নূরজাহান বেগম, জন্ম 1975, ঠিকানা পূর্ব রামপুরা, ঢাকা। অল্প তথ্য নিয়ে আমরা পূর্ব রামপুরা গেলাম। সেখানে পুরানো লোকজনদের জিজ্ঞেস করে আমরা জানতে পারলাম যে নূরজাহান বেগম নামে একজন মহিলা সেখানে বাস করতেন, কিন্তু তিনি বছর 15 আগে অন্য কোথাও চলে গেছেন। একজন বৃদ্ধ মহিলা আমাদের বললেন, হ্যাঁ, নূরজাহান আমার পাশের বাসায় থাকতেন। খুব ভালো মেয়ে ছিলেন। উনার এক ছেলে ছিল, জন্মের পরেই হারিয়ে গেল। উনি অনেক খুঁজেছেন, কিন্তু পাননি। শেষে উনি বদরগঞ্জে চলে গেছেন উনার এক আত্মীয়ের কাছে গু। মিরাজের চোখ বড় হয়ে গেল। আমি কি সেই হারিয়ে যাওয়া ছেলে? বৃদ্ধা আমাদের দিকে ভালো করে তাকিয়ে বললেন, তোমার চোখ, এই চোখ দেখে মনে হচ্ছে নূরজাহানের ছেলেকেই আমি দেখছি। ঠিক একই চোখ। বদরগঞ্জ যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমরা। সেখানে পৌঁছাতে দীর্ঘ যাত্রা।
রাতে একটা হোটেলে থাকতে হলো। সেই রাতে আমি মিরাজের সাথে গভীর আলোচনায় বসলাম। মিরাজ, তুই যদি তোর আসল মাকে খুঁজে পাস, তাহলে আমাকে ছেড়ে যাবি? মিরাজ আমার হাত চেপে ধরল। কখনোই না, আম্মু। তুমিই আমার আসল মা। তুমিই আমাকে মানুষ করেছ। আমি শুধু জানতে চাই আমার শিক্ট কোথায়, আমার ইতিহাস কী গো। পরদিন আমরা বদরগঞ্জ পৌঁছালাম। অনেক খোঁজাখুঁজির পর আমরা নূরজাহানের আত্মীয়ের বাড়ি খুঁজে পেলাম। একজন মধ্যবয়সী মহিলা দরজা খুললেন। আমরা নূরজাহান বেগমকে খুঁজছি, আমি বললাম। মহিলাটি আমাদের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকালেন। কেন? আপনারা কে? আমার নাম সাবরিনা, আর এ আমার ছেলে মিরাজ। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই। এটা মিরাজের জন্ম সম্পর্কিত। মহিলাটি মিরাজের দিকে তাকালেন, তারপর চমকে উঠলেন। তোমার চোখ এ যে বিলকুল নূরজাহানের মতো। তুমি কি আমি কি নূরজাহানের হারিয়ে যাওয়া ছেলে? মিরাজ জিজ্ঞেস করল। মহিলাটি আমাদের ভেতরে আসতে বললেন। তার নাম ফরিদা, নূরজাহানের খালাতো বোন। নূরজাহান আজ থেকে 2 বছর আগে মারা গেছেন ক্যান্সারে, ফরিদা বললেন। কিন্তু তিনি মৃত্যুর আগে তার হারিয়ে যাওয়া ছেলের কথা প্রায় বলতেন। তিনি বলতেন তার ছেলে একদিন ফিরে আসবে। মিরাজের চোখে অশ্রু জমা হল। আমি তার কাঁধে হাত রাখলাম। আমার জন্ম সম্পর্কে আপনি কি জানেন? মিরাজ জিজ্ঞেস করল। ফরিদা একটি পুরানো খাতা বের করলেন। এটা নূরজাহানের ডায়েরি। তিনি তার সব কথা এতে লিখেছেন। তুমি নিতে পারো? ডায়েরি পড়ে আমরা জানতে পারলাম নূরজাহান কলেজে পড়াকালীন এক ছাত্রনেতার প্রেমে পড়েন। তার নাম সালমান রহমান। সালমান তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক করেন, কিন্তু পরে তিনি অস্বীকার করেন। নূরজাহান গর্ভবতী হওয়ার পর সালমান তাকে টাকা দিয়ে বলেন গর্ভপাত করাতে। কিন্তু নূরজাহান রাজি হননি। তিনি তার সন্তানকে জন্ম দেন। জন্মের পর একদিন নূরজাহান হাসপাতাল থেকে ফিরে এসে দেখেন তার শিশুপুত্র নেই। হাসপাতালে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন সালমান এবং অন্য একজন মহিলা, যার বর্ণনা আমার সাথে মিলে যায়, শিশুটিকে নিয়ে গেছেন। নূরজাহান পুলিশে অভিযোগ করেন, কিন্তু সালমানের রাজনৈতিক প্রভাবের কারণে কেস চাপা পড়ে যায়। নূরজাহান বছরের পর বছর তার সন্তানকে খোঁজেন, শেষে হাল ছেড়ে দেন এবং বদরগঞ্জে চলে আসেন। সালমান রহমান আমার আসল বাবা, মিরাজ ফিসফিস করে বলল। আমি চুপ করে রইলাম। আমার স্বামী আনোয়ার সালমানের বন্ধু ছিলেন। তিনিই সালমানকে এই অপরাধে সাহায্য করেছিলেন, আর পরে আমাকে বিয়ে করে এই শিশুকে আমার সন্তান বলে চালিয়েছিলেন। আম্মু, আমরা এখন কি করব? মিরাজ জিজ্ঞেস করল। সালমান রহমান এখন কোথায় থাকেন? আমি ফরিদাকে জিজ্ঞেস করলাম। শুনেছি তিনি এখন সিলেটে থাকেন। বড় ব্যবসায়ী হয়েছেন। আমরা সেদিনই সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেনে যাত্রা করার সময় আমরা অনেক কথা বললাম। মিরাজ তার জন্মদাতা বাবাকে নিয়ে অনেক প্রশ্ন করল। আমি যতটুকু জানতাম বললাম। আম্মু, তুমি কি কখনো সন্দেহ করেছিলে যে আমি তোমার সন্তান নই? আমি তার হাত ধরলাম। মাঝে মাঝে। তোর জন্মের সময়ের কথা যখন ভাবতাম, অনেক কিছু মনে করতে পারতাম না। কিন্তু আমি ভেবেছিলাম এটা অ্যাক্সিডেন্টের কারণে। সিলেটে পৌঁছে আমরা সালমান রহমানের খোঁজ করতে লাগলাম। তিনি ছিলেন একটি বড় ব্যবসা গ্রুপের মালিক। তার অফিস ছিল শহরের সবচেয়ে বড় ভবনে। অফিসে গিয়ে আমরা জানতে পারলাম তিনি সেদিন অফিসে নেই। তার সেক্রেটারি আমাদের বললেন সালমান স্যার আজ তার জামালপুরের বাগান বাড়িতে আছেন। তিনি এখানে আগামী 3 দিন আসবেন না। আমরা জামালপুরের ঠিকানা নিয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। জামালপুর ছিল সিলেট থেকে বেশ দূরে। আমরা একটি বাস ধরলাম। যাত্রাপথে মিরাজ খুব চিন্তিত দেখাচ্ছিল। কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। আম্মু, আমি ভয় পাচ্ছি। যদি সে আমাকে তার ছেলে হিসেবে স্বীকার না করে? যদি সে আমাদের দূর করে দেয়? সেটা গুরুত্বপূর্ণ নয় মিরাজ। তুই আমার ছেলে, সেটাই যথেষ্ট। জামালপুর পৌঁছে আমরা একটি ছোট হোটেলে উঠলাম। পরদিন সকালে আমরা সালমান রহমানের বাগান বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িটি ছিল শহর থেকে বেশ দূরে, জমিদার বাড়ির মতো বিশাল। গেটে পৌঁছাতেই একজন গার্ড আমাদের আটকাল। আপনারা কে? কার সাথে দেখা করতে চান? আমরা সালমান রহমানের সাথে দেখা করতে চাই। একটি ব্যক্তিগত ব্যাপারে। গার্ড আমাদের ভেতরে যেতে দিল না। সে ফোন করে কাউকে জানাল। কিছুক্ষণ পর একজন মধ্যবয়সী লোক এসে আমাদের জিজ্ঞেস করলেন, আপনারা কি চান?
আমরা সালমান রহমানের সাথে দেখা করতে চাই। আমি সাবরিনা, আর এ আমার ছেলে মিরাজ। এটা ভীষণ জরুরি। লোকটি আমাদের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকালেন। তারপর মিরাজকে দেখে তার মুখের ভাব পাল্টে গেল। তুমি তুমি কার ছেলে? আমি নূরজাহান বেগমের ছেলে, মিরাজ দৃঢ়তার সাথে বলল। লোকটি পাংশু হয়ে গেল। তোমরা ভেতরে এসো। আমরা বাড়ির ভেতরে প্রবেশ করলাম। লোকটি আমাদের একটি বড় বৈঠকখানায় বসতে বললেন। কিছুক্ষণ পর একজন সুন্দর পোশাক পরা ষাটোর্ধ্ব ব্যক্তি প্রবেশ করলেন। তার চেহারা দেখে আমি বুঝতে পারলাম, এই সালমান রহমান। কে আপনারা? কি চান আমার কাছে? তিনি কর্কশ স্বরে জিজ্ঞেস করলেন। মিরাজ উঠে দাঁড়াল। আমি মিরাজ, নূরজাহান বেগমের ছেলে। সালমানের মুখ থেকে রক্ত সরে গেল। কি বলছো তুমি? আমি এগিয়ে গেলাম। আমি সাবরিনা, আনোয়ারের স্ত্রী। আপনি এবং আমার স্বামী মিলে যে অপরাধ করেছিলেন তার পরিণতি দেখতে এসেছি। সালমান আমাদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, আমি জানি না তোমরা কি বলছ। তোমরা যাও এখান থেকে, নইলে পুলিশ ডাকব। মিরাজ এবার নূরজাহানের ডায়েরি বের করল। এই ডায়েরিতে সব লেখা আছে। কিভাবে আপনি নূরজাহানকে প্রতারণা করেছিলেন, কিভাবে তার সন্তানকে চুরি করেছিলেন। সালমান ডায়েরিটা দেখে চমকে উঠলেন। ওটা আমাকে দাও। না, মিরাজ পিছিয়ে গেল। আমি এর প্রতিটি পাতা পড়েছি। আমি জানি আপনি কে আর আপনি কি করেছেন। সালমান হঠাৎ ভেঙে পড়লেন। আমি ভুল করেছিলাম। আমি ভয় পেয়েছিলাম। আমার ক্যারিয়ার, আমার ভবিষ্যৎ সব নষ্ট হয়ে যেত। আর আমার জীবন? মিরাজ জিজ্ঞেস করল। আপনি আমার জীবন সম্পর্কে ভেবেছিলেন? সালমান চেয়ারে বসে পড়লেন। আমি জানতাম যে আনোয়ার তোমাকে ভালো রাখবে। সে আমার বিশ্বস্ত বন্ধু ছিল। সে আমাকে ছলনা করেছে, আমি বললাম। সে আমাকে বলেছিল যে মিরাজ আমার সন্তান। আমি তাকে আমার সন্তান হিসেবে বড় করেছি। সালমান আমার দিকে তাকালেন। তার চোখে অপরাধবোধ। আমি দুঃখিত সাবরিনা। আমি জানি এটা ক্ষমার যোগ্য নয়। মিরাজ এবার জিজ্ঞেস করল, আপনি কি কখনো আমার কথা ভেবেছিলেন? আপনি কি কখনো আমাকে খুঁজেছিলেন? সালমান মাথা নাড়লেন। অনেকবার। কিন্তু আমি ভয় পেয়েছিলাম। আমার অন্য পরিবার আছে, অন্য সন্তান আছে। তারা জানলে। আমি আপনার পরিবার ভাঙতে আসিনি, মিরাজ বলল। আমি শুধু জানতে এসেছি আমি কে, আমার শিক্ট কোথায়। সালমান উঠে দাঁড়ালেন। তুমি আমার ছেলে মিরাজ। আমি তোমাকে কখনো পিতার ভালোবাসা দিতে পারিনি, কিন্তু তুমি আমার রক্ত। মিরাজ কাঁদতে শুরু করল। সালমান তার কাছে এসে তাকে জড়িয়ে ধরলেন। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম, আমার চোখও ভিজে উঠেছিল। সেই দিন থেকে আমাদের জীবনে অনেক পরিবর্তন এলো। সালমান মিরাজকে তার উত্তরাধিকারী হিসেবে স্বীকার করে নিলেন। তিনি তার অন্য পরিবারকেও সত্য জানালেন। প্রথমে তারা মেনে নিতে চাননি, কিন্তু পরে তারাও মিরাজকে গ্রহণ করলেন। আমি এখনও মিরাজের আম্মু। সালমান আমাকে একটি বাড়ি কিনে দিয়েছেন, যেখানে আমি শান্তিতে থাকি। মিরাজ প্রায়ই আমার সাথে দেখা করতে আসে। মিরাজ এখন সালমানের ব্যবসাতেও যুক্ত হয়েছে। তবে সে কখনোই ভুলে যায়নি যে আমিই তার আসল মা, যিনি তাকে বড় করেছেন। আজ আমি মিরাজের বিয়েতে এসেছি। হ্যাঁ, আমার ছেলে মিরাজের বিয়ে আজ। আমি তার পাশে বসে আছি। সালমান অন্যদিকে। আমরা দুজনই গর্বিত পিতামাতা। জীবনে কখনো কখনো সত্য যতই কঠিন হোক, তা মেনে নিতে হয়। আমার ছেলে মিরাজের সাথে আমার বিয়ে হয়নি, বরং তাকে আমি পেয়েছি আবার, নতুন করে, ভিন্ন সম্পর্কে। এই সত্য যত বিষাক্তই হোক, এর মধ্যে দিয়ে আমরা নতুন জীবন খুঁজে পেয়েছি। এবং এই সত্যই আমাদের মুক্তি দিয়েছে। শেষ।